89.2 FM। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও নলতা 99.2 FM। একই সাথে যারা রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সমতা, ক্ষমতায়ন এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক রেডিও নলতার বিশেষ আলোচনা অনুষ্ঠান। আর এই আলোচনা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি সংস্থা ইউনেস্কো কর্তৃক এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কারিগরি সহায়তায়। আমরা সবাই জানি, প্রতিবন্ধী বলতে সেই ব্যক্তিদের বোঝায় যিনি শারীরিক, মানসিক বা বুদ্ধিভিত্তিকভাবে এমনভাবে অক্ষম যে তার স্বাভাবিক জীবনযাত্রা এবং সমাজের মূল স্রোতে অংশ নিতে সমস্যা হয়। আমাদের আজকের এই আলোচনায় অংশ নিয়েছেন, আমাদের সাথে তিনজন অতিথি আছেন। আমরা প্রথমেই অতিথিদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন অধীর কুমার গায়েন, অবসরপ্রাপ্ত সমাজসেবা অফিসার। আমাদের সাথে আরও আছেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো, এবং আরও আছেন শারীরিকভাবে অক্ষম ফজর আলী। তো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যারা আসলে প্রতিনিয়ত শারীরিকভাবে যারা অক্ষম, তারা যে আসলে সমস্যার সম্মুখীন হয়, আমরা তাদের কিছু কথা শোনার পরে আমরা মূল আলোচনায় ফিরে আসব। অনেকেই ভাবেন প্রতিবন্ধীদের দয়া করে সাহায্য করতে হয়, কিন্তু জানেন কি, সাহায্য নয়, চাই তাদের অধিকার, চাই চলাফেরার সুযোগ, শিক্ষা, কর্মসংস্থান, সবকিছুতেই সমান অংশগ্রহণ। সহানুভূতি নয়, অধিকার দিন, তাদের কণ্ঠ শুনুন, সুযোগ দিন, পাশে থাকুন। ভাবুন, আপনি হুইল চেয়ারে বসা একজন মেধাবী ছাত্র, স্কুলে যাওয়ার র্যাম নেই, টয়লেট ব্যবহারের সুযোগ নেই, বন্ধুদের সাথে খেলতেও পারেন না। এটা কি ন্যায্য? প্রতিবন্ধী মানে অযোগ্য নয়, তাদেরও আছে স্বপ্ন, প্রতিভা আর অবদান রাখার ক্ষমতা। আসুন এমন সমাজ গড়ি যেখানে সবার জন্য সমান সুযোগ আছে। সচেতন হন, সহানুভূতিশীল হন। বাস্তবায়নে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো কর্তৃক এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায়। আমরা এতক্ষণ শুনতেছিলাম একটা পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট। এরপরে আমরা শুনব যারা শারীরিকভাবে বিভিন্নভাবে অক্ষম, তারা সমাজে চলতে ফিরতে যে সমস্যা হয়, সাধারণ মানুষের কিছু কথা। আমি রিক্তামণি, আমি ক্লাস 8-এ পড়ি। আমি শারীরিক প্রতিবন্ধী, আমি একটু খুঁড়িয়ে হাঁটি। তো আমি যে সময় স্কুলে যাই, আমি যে বেঞ্চে বসি, আমার যে সহপাঠীরা আছে তারা আমার পাশে বসতে চায় না। আমার একটু কষ্ট লাগে। আমি যদি ওদের মতো হইতাম তাহলে আজকে ওরা আমার পাশে বসতো, আমার নিয়ে উপহাস করতো না। আমি একজন প্রতিবন্ধী, হাতে পা, আমি অচল মানুষ, অসুস্থ হয়ে রয়েছি। তা আমার যে সমস্ত সেবা পাই সরকারিভাবে, ওই সমাজসেবা অফিসের থেকে মাসে মাসে 700 করে টাকা দেয়। এই ছাড়া আর কোনো সাহায্য সহযোগিতা আমি কোনো দিক দিয়ে পাইনি। আমার নাম রুবিনা, আমার বয়স 15 বছর। আমি চোখে দেখতে পাই না। আমার ভাই বোনেরা সবাই পড়াশোনা করে। আমার ইচ্ছা আমিও পড়াশোনা করব। আমি যদি তাদের মতো চোখে দেখতে পেতাম তাহলে আজ আমিও পড়াশোনা করতাম তাদের মতো। অন্ধদের জন্য কি কোনো স্কুল আছে? আমার পড়াশোনা করতে খুব ইচ্ছা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে শুনতেছিলাম যে আসলে যারা শারীরিকভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হন, তাদের দুঃখ কষ্টের কথাগুলো। প্রতিবন্ধিতা আসলে কোনো ব্যর্থতা নয়, সুযোগ পেলে তারা আসলে সাফল্যের সুন্দর সুন্দর গল্প লিখতে পারে। প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য আমাদের সচেতনতা সৃষ্টির পাশাপাশি তাদের জন্য আরও সহায়ক কর্মপরিবেশ সৃষ্টি করা খুবই প্রয়োজন। আর এ বিষয়েই আমরা আজকে কথা বলবো। স্যার, আমি প্রথমেই আপনার কাছে যেতে চাচ্ছি। আমরা যে একটু আগে আসলে তাদের কিছু কথা শুনতেছিলাম, একজন চোখে দেখতে পায় না, তার খুবই ইচ্ছা যে কিভাবে পড়াশুনো করবে, পড়াশুনো তাদের জন্য আসলে কোনো পরিবেশ আছে কি না। তো আমরা এই আলোচনায় যাব। স্যার, প্রথমেই আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বর্তমানে সমাজসেবা অফিসে কিভাবে আসলে প্রতিবন্ধীদের অধিকার, সমতা, ক্ষমতা নিশ্চিত করছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই সমাজসেবা অধিদপ্তরে
নীতিমালার আলোকে যে সুযোগ সুবিধাটাগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে সেটি হলো একটি সুবর্ণ নাগরিক সনদের ব্যবস্থা করতে হবে। সেটি হলো নির্ধারিত ফরম্যাট আছে, ফরম্যাট অনুযায়ী আবেদন করতে হবে। এরপরে ওটা যাচাই বাছাইয়ের পরে আপনাকে সুবর্ণ নাগরিক বা প্রতিবন্ধী পরিচয়পত্র প্রদান করবে। সাথে একটু বলতে চাই যে এই আবেদনের সাথে প্রয়োজনীয় প্রমাণও কিন্তু দিতে হবে। এটি জমা হওয়ার পরে আমাদের একটি সাব কমিটি আছে উপজেলা পর্যায়ে, 3 সদস্য বিশিষ্ট সাব কমিটি। এই কমিটির সম্মুখে আপনাকে প্রয়োজনীয় তথ্য এবং ওই আবেদনটা নিয়েই হাজির হতে হবে। এবং যদি জমা দিয়ে থাকেন তাহলে আপনি শুধু আপনার প্রয়োজনীয় তথ্যটা নিয়ে হাজির হলে চলবে। তারপরে ওই সদস্যদের মধ্যে ওখানে টেকনিক্যাল পার্সন হিসেবে থাকেন ইউএসএফপিও সংশ্লিষ্ট উপজেলার। মেইনলি টেকনিক্যাল পার্সন যেহেতু তিনি সিদ্ধান্ত নেন প্রয়োজনীয় কাগজপত্র থেকে। পরে আমরা একটা সনদ তাকে দিয়ে থাকি। এই সনদের উপকারিতা কি, এটি অনেক বিষয় আছে, আমি দ্রুত বলে যাচ্ছি। সেটি হলো ভাতার সুবিধাটা আছে, ঠিক আছে স্যার। শিক্ষা উপবৃত্তির গ্রহণের সুবিধাটা আছে, সুদমুক্ত ঋণ গ্রহণের সুবিধাটা আছে, যাতায়াতের সুবিধা আছে, চাকরির ক্ষেত্রে কোঠার সুবিধা আছে। আরেকটি বিষয় হয়তো আপনাদের অনেকেরই জানা নেই, সেটি হলো যদি কোনো সার্ভিস হোল্ডারের সন্তান প্রতিবন্ধী থাকে এবং উনি যদি এলপিআরে যান, এলপিআরে যাওয়ার পূর্বে যদি উনি নিশ্চিত করে যান যে আমার প্রতিবন্ধী সন্তান আছেন, তাহলে কিন্তু একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী যেমন আজীবন আমৃত্যু ওই সুবিধাটা পেতেন, তার প্রতিবন্ধী সন্তান কিন্তু এই সুবিধাটা পাবে। এটি হয়তো আপনাদের অনেকেরই জানা নেই। তবে সেই ক্ষেত্রে চাকুরিজীবী যিনি ছিলেন তাকে কিন্তু এটি ঘোষণা দিয়ে যেতে হবে। এই বিষয়গুলো আছে। তারপরে ধরেন আমি যেটা জানি সেটি হলো অনেক বিষয়ে সরকার তাদের জন্য সুযোগ সুবিধা করে রেখেছেন। যেমনি এই কিছুক্ষণ আগে শুনছিলাম যে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমার জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে কিনা। আমি আপনাদেরকে একেবারে নিশ্চিত করে বলতে চাই, আমাদের 64 জেলাতে 64টা কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী স্কুল রয়েছে। সেখানে ব্রেইল পদ্ধতিতে, আপনারা জানেন যারা এই সাথে কাজ করেন, ব্রেইল পদ্ধতি সহ যাবতীয় উপকরণ কিন্তু বিনামূল্যে সরবরাহ করে এবং সুন্দরভাবে শিক্ষার ব্যবস্থাটা রয়েছে। স্যার আমি আপনাকে একটু সেটা হচ্ছে আপনার এই যে স্কুলের কথাটা বলছেন, এটা কি আসলে শুধুমাত্র জেলা ভিত্তিক, জেলা পর্যায়ে আছে নাকি উপজেলা? জি না, এটি হলো আমাদের 64টা জেলাতে এটি রয়ে গেছে। এটি উপজেলা পর্যায়ে এখনও সরকারিভাবে হয়নি। তবে আসার কথা যেটি আমি জানতাম সেটি হলো বিভিন্ন উপজেলাতে প্রতিবন্ধী নিয়ে যারা বা সুবর্ণ নাগরিকদের নিয়ে যারা কাজ করেন, সেই ক্ষেত্রে তারা শুধুমাত্র তাদের জন্য স্কুল তৈরি করার জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে আমি যতটুকু জানি আশাশুনিতে একটি স্কুল কিন্তু অনুমোদনও হয়েছে, তারা বেতন টেতনও পাচ্ছে, এটি আমি জানি। সুতরাং আমরা আমরা আশাবাদী যে এটিরও একটা পর্যায়ে প্রত্যেকটা উপজেলাতে প্রতিবন্ধীদের জন্য বা আমার সুবর্ণ নাগরিক শিশুদের জন্য শিক্ষার জন্য একটি বা দুইটি করে প্রতিষ্ঠান গড়ে উঠবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, আপনাকেও অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। আসলে স্যার আমি আপনার কথার সাথে একটু বলতে চাই যে আসলে গ্রাম পর্যায়ে আসলে প্রতিবন্ধকতার শিকারটা বেশি। আমরা আসলে কাজ করতে যাই, আমরা ফিল্ড লেভেলে যখন কাজ করতে যাই দেখা যায় যে নানাভাবে শারীরিকভাবে যে সমস্যাগুলো রয়েছে, কারো শারীরিক, কারো দেখা যাচ্ছে দৃষ্টি, এরকম তারা আসলে অনেকেই এই যেরকম আমরা আসলে সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম তাদের কাছ থেকে জানতে পারলাম যে পড়াশুনো করতে যায়, তারা আসলে অন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে যখন পড়াশুনো করতে যায় তারা আসলে ওখানে নানা রকম হয়রানির শিকার হয়। তারা আসলে এরকমটাই বলতেছিলেন। তো আসলে এই পর্যায়ে যদি স্কুলগুলো হয় তাদের যে শিক্ষার প্রতি যে আগ্রহ এটা বেড়ে যাবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আবারও আসবো আপনার কাছে। আমাদের সাথে আরও আছেন, স্টুডিওতে উপস্থিত আছেন প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো। আমি আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, আপনি একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনার যাত্রা কিভাবে শুরু হয়েছিল? আপনি নিজেও একজন শারীরিক প্রতিবন্ধী। ধন্যবাদ। আসলে
আমি নিজে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, আমি আগেও বলছি, এবং এই প্রতিবন্ধিতা নিয়েই জীবন যুদ্ধে আমাকে ঝাঁপিয়ে পড়তে হয়েছে। কারণ প্রতিবন্ধিতা আছে আমার শরীরে, হয়তো আমার পোলিও হওয়ার কারণে এক সাইড আমার এই প্রতিবন্ধিতা, আমার বাম সাইড হাত এবং পায়ে। তো সেই ক্ষেত্রে আমার জীবন যুদ্ধ কিন্তু আমি থামিয়ে রাখিনি। আমি সর্ব সময় চেষ্টা করে গেছি যে কিভাবে আমি সফলতার পথে হাঁটবো এবং আমার নিজের যে সমস্যাগুলো কিভাবে আমি উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাব। তার জন্য আসলে আমি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে দ্বারস্থ হয়েছি যে আমি প্রশিক্ষণ নিতে চাই, আমাকে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত করা হোক। আমি আসলে আমার নিজের প্রয়োজনের জন্য আমি হেঁটেছি। একসময় দেখা যায় যে আমি প্রশিক্ষণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের সাথে যে প্রশিক্ষণ নেওয়ার পরে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়ার ডেকে আমি নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে উদ্যোক্ত হতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে গেলে কিছু না কিছু আমাকে করতে হবে। তো তখন আমি বিভিন্ন কুশি কাটার কাজ, মানে হাতের যে কুশি কাটার কাজ, হাতের কাজ যেগুলো, যেমন হচ্ছে ছোটো ছোটো শিশুদের জামার গলা, ব্লাউজের হাতা, তারপরে কুশি কাটার বিভিন্ন গহনা, এইগুলো আর কি তৈরি করা শুরু করি এবং সেগুলো আমরা বিশেষ করে আমি গ্রাম পর্যায়ে বিক্রি করি। এছাড়াও আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে যেহেতু আমাদের উপকূলীয় এলাকায় সুন্দরবন কোল ঘেঁষে আমাদের বাসা, তো এখানে সুন্দরবনে যে খলিশা ফুলের মধুটা আছে সেটা আমি সংগ্রহ করি এবং এই মধুটা আমি বিক্রয় করি। এটা বিক্রি করেন কি আপনার যে ফাউন্ডেশন আছে ওটার মাধ্যমে? হ্যাঁ, জয়িতা মধু ভান্ডার নাম দেওয়া। এটা হচ্ছে আমরা আমাদের সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জায়গায় অফলাইন অনলাইনের মাধ্যমে এটা হচ্ছে আমরা বিক্রি করার চেষ্টা করি। এবং এই যে বিক্রি করছি, এখান থেকে যে আমাদের যে লাভটা হয় তার একটা অংশ কিন্তু আমরা এই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য আসলে কাজ করি। এছাড়াও দেখা যাচ্ছে যে এই যে উদ্যোক্তা হয়েছি, এই উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের বিভিন্ন বাধা, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যেমন মধুটা যখন আমি পাঠাই কুরিয়ারে, হয়তো এমনও হয়েছে যে মধুটা বাস্ট হয়ে গেছে, বোতল ফেটে, সেই ক্ষেত্রে যিনি নেবে তিনি হয়তো আর গ্রহণ করেনি, তাহলে আমার কুরিয়ার খরচও গেল, আবার মধুটাও নষ্ট হলো। এরকম ঝুঁকি নিয়েও কিন্তু আমাদের কাজ করতে হয়। ঝুঁকি আছে, তারপরেও তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং ধন্যবাদ দিদি। আসলে আপনি আপনার বলছিলেন যে আসলে একজন নারী উদ্যোক্তা হিসাবে যখন কাজ প্রথম দিকে শুরু করেছিলেন যে প্রতিবন্ধকতার শিকারগুলো হয়েছেন, তবে আপনার কথা শুনে যেটা মনে হলো যে আপনি শারীরিকভাবে কিছুটা অক্ষম হলেও আপনি মানসিকভাবে কোনোভাবেই অক্ষম নন, আপনার প্রবল ইচ্ছা এবং চেষ্টা রয়েছে। জি, আসলে আমি মনে করি যে প্রতিবন্ধিতা আমার শরীরে আছে, আমার মনে নাই। আমার মন কিন্তু একজন আরও এগিয়ে যাওয়া এবং স্বপ্ন দেখা যে আমি কিভাবে আরও সামনের দিকে এগিয়ে যাব। শুধু আমার স্বপ্নটা এটা আমার নিজেকে নিয়ে না, ওভারঅল অন্য প্রতিবন্ধী ব্যক্তিদেরকে, বিশেষ করে নারী প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সেটা কিন্তু আমি স্বপ্ন দেখি এবং তাদের সাথেই সেইভাবে উৎসাহ উদ্দীপনা দিয়েই তাদের সাথে নিয়েই চলার চেষ্টা করি। ধন্যবাদ দিদি। আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা এবার জানতে চাই, আমাদের সাথে আছেন ফজর আলী ভাই, উনি নিজেই আসলে শারীরিকভাবে কিছুটা অক্ষম। তো ভাই, আপনার কাছে আমি প্রথমেই আসলে জানতে চাচ্ছি যে প্রতিদিনের যে চলাফেরায় যে কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হন আপনি? ধন্যবাদ আপনাদের নলতা রেডিও। আমরা প্রতিবন্ধী মানুষ এত অসহায়ের ভিতরে আমাদের পাশে দাঁড়াবার মতন অনেকে পাইনি। একমাত্র সমাজসেবা অফিসারদের আমরা পাই। এমনও প্রতিবন্ধী আছে বেরোতে পারে না এবং তারা হুইল চেয়ারের জন্য খুবই সমস্যার ভিতরে। এমনও প্রতিবন্ধী আছে শিক্ষার দিক থেকে যেতেও পারে না। তাদের যে শিক্ষার আলো, সেই শিক্ষার আলোর জন্য একটি হুইল চেয়ার দরকার হয়, একটি গাড়ি দরকার হয়। তাদের কোনোটাই নেই। গরিব মানুষ, অসহায় প্রতিবন্ধী মানুষ, তাদের দেখলেই মনে হয় যে আমার কিছু যদি থাকতো তাহলে আমি এগোতাম। যাই হোক, এমনও প্রতিবন্ধী আছে
হাত নেই, পা আছে, পা দিয়ে কিন্তু কলম ধরে লেখে। কলম পার পড়ি আঙুলে দিয়ে 2 আঙুলের ফাঁকা দিয়ে লেখে। অনেকের হাতও নেই, পা নেই, তার শিক্ষার অর্জনের গাল দিয়ে দাঁত দিয়ে কলম ধরে কিন্তু লেখে। কিন্তু আমাদের কালীগঞ্জ থানায় প্রতিবন্ধীর স্কুল নাই, অর্থাৎ আমাদের জায়গাও নেই। আমরা নির্বাহী অফিসারের কাছে দরখাস্ত দিয়েছিলাম যে আমাদের একটা জায়গার প্রয়োজন। আশ্বাস দেশে আমাদের কালীগঞ্জ যে প্রতিবন্ধীরা খুব অসহায়ের ভিতরে আছে, শুধু আরও আছে আমাদের বলার, কিন্তু আমরা কার সাথে বলে একমাত্র সমস্যা অফিসারদের সাথে বলি। এমনও প্রতিবন্ধী আছে সমান নাগরিক কার্ড অনেকের নেই, অনেকে করে নাই। আমি অনেকের কাছে আবেদন করব উপজেলায় যেয়ে সমান নাগরিক কার্ডগুলো যাতে তৈরি করে। ধন্যবাদ। আপনার কাছ থেকে আসলে অনেক তথ্য পেলাম, কারণ আমরা আসলে যারা সাধারণ মানুষ, আমাদের যাদের কোনো সমস্যা নেই, আমরা আসলে সেইভাবে হয়তো বুঝতে পারি না যে আপনারা কতটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আসলে আপনাদের যেতে হয়, কতটা সংগ্রাম করতে হয় প্রতিনিয়তই। আমরা এবার স্যারের কাছে স্যার আমাদের সাথে আছেন, আমি একটু আগে পরিচয় করে দিয়েছিলাম, অধীর কুমার গায়েন, অবসরপ্রাপ্ত সমাজসেবা অফিসার। উনি দীর্ঘদিন যাবৎ আসলে সমাজসেবা, আমরা সবাই জানি যে সমাজসেবা অফিস আসলে প্রতিবন্ধীদের নিয়েই সবচেয়ে বেশি কাজ করেন। তো আমি স্যার আসলে আপনার কাছে জানতে চাই, যেমনটা ফজর আলী ভাই বলতেছিলেন যে তারা প্রতিনিয়তই নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তো আসলে বর্তমানে আপনার গ্রামীণ পর্যায়ে যে প্রতিবন্ধীরা আছে তাদের সহায়তায় কি ধরনের সরকারি বা বেসরকারি উদ্যোগ এখন পর্যন্ত চালু আছে বলে আপনি জানেন? আমি আবারও রেডিও নলতার উপস্থাপককে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার প্রশ্নটা আসলে প্রাসঙ্গিক। আমি এই বিষয়ে কথা বলার আগে একটু বলতে চাই, সেটি হলো যার যার অধিকার তাকে কিন্তু আদায় করে নিতে হয়। আর আমাদের এই সমাজটা আসলে আমি একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, সেটি হলো ঘুণে ধরা সমাজ। ইঙ্গিতে অনেক কথা আপনাদেরকে বুঝতে হবে। তো সেই অধিকার বাস্তবায়নের জন্য কিন্তু সরকারিভাবে, আমি আগেও বলেছি, 2013 প্রতিবন্ধীদের জন্য সুরক্ষা ও অধিকার সংক্রান্ত একটি ছোট্ট নীতিমালা আছে। দয়া করে আপনারা ওই নীতিমালাটা সংগ্রহ করার পরামর্শ দিচ্ছি। এবার বলি যে উপজেলা পর্যায়ে যে সুযোগ সুবিধাগুলো আছে সেটি আমি কিন্তু আগে একবার বলেছি। আপনাদের প্রথম যে কাজটা সেটি হলো একটি সুবর্ণ নাগরিক সনদ বের করতে হবে। এই স্যার আমি আপনার সাথে একটু বলতে চাই আপনার কথার সাথে যে আসলে অনেকেই, যেমন ফজর আলী ভাইয়ের কথা থেকে আসলে যেটা বুঝতে পারলাম যে অনেকেই এমন প্রতিবন্ধী আছেন যারা আসলে বাসা থেকে বের হতে পারে না। তো তারা আসলে যে কোথায় সুবর্ণ এই যে নাগরিকের সনদটা পাওয়া যাবে, একটা কার্ডের জন্য কোথায় যেতে হবে, তো এই বিষয়টা স্যার যদি একটু বলেন। এটি উপজেলা সমাজসেবা অফিসে যেতে হবে। আপনারা যদি একেবারে প্রত্যন্ত অঞ্চলে থাকে সেই ক্ষেত্রে এই যে আমার একটা বোন বা একজন ভাই বসা আছে, তারা এই সুবর্ণ নাগরিক নিয়ে কাজ করেন, নাগরিকদের জন্যই কাজ করেন। তাদের সহযোগিতায় উপজেলা পর্যায়ে গিয়ে এই সুযোগটা নিতে পারেন। তবে সেখানে যে বিষয়গুলো থাকে, একটু আগে আমি এটা নিজেও জানি যে মানুষকে যদি আসলে সেবা দেওয়ার মানসিকতা না থাকে, তাহলে এই সুবর্ণ নাগরিক বলেন আর সাধারণ জনগণ বলে, সরকারি সেবা দেওয়ার মানসিকতা যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানুষ বঞ্চিত হবে এবং মানুষের অফিসের প্রতি একটা ঘৃণা জন্মাবে। তো প্রথম এবং আমার যে শেষ কথা সেটি হলো, যদি আপনি কাউকে উইলিংলি সেবা দিতে না চান, যদি আপনি আপনার দায়িত্বের প্রতি সদয় না থাকেন, দায়িত্বের প্রতি কনসাস না থাকেন, তাহলে মানুষ কিন্তু প্রতারিত হবে এবং আপনার প্রতি ধারণা খারাপ নেবে। তো আমি যেটা জানি সেটি হলো, আপনাদেরকে এই বিভিন্ন যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কিন্তু প্রথমত আপনি আপনার সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা অফিসারকে একেবারে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন
প্রত্যেকটা সমাজসেবা অফিসার অত্যন্ত ভালো এবং তারা মানুষের জন্য কাজ করে, এটি আমার বিশ্বাস। সেখান থেকে যদি আপনি বিধি মোতাবেক সুবিচার না পান, নেক্সট আছে ইউনো মহোদয়। প্রত্যেকজন ইউনো অত্যন্ত আন্তরিকতার সাথে সমাজসেবাকে অন্তত সাপোর্ট করে থাকেন, এটি আমি আমার 28 বছর প্লাস অভিজ্ঞতায় জেনেছি। আপনারা তার কাছে শরণাপড়বেন। তারপরে আছে আপনার উপপরিচালক, আপনি সেখানে যাবেন। নেক্সট আছে আমার বিভাগীয় পর্যায়ে বিভাগীয় পরিচালক, আপনি সেখানে যাবেন, দেখবেন আপনার কাজের সুরাহা হয়ে যাবে, ভয় পেলে হবে না। আমি একটি জিনিস বলবো যে আমার মধ্যে যদি স্বচ্ছতা থাকে, আমি যদি ঠিক থাকি, সুতরাং আমি কোথাও গিয়ে বঞ্চিত হব না, আমি আমার সফলতা পাবই। সেটির জন্য আপনাকে সাহসী হতে হবে এবং সৎ সাহসী হতে হবে, সত্য কথা নিয়ে হাজির হতে হবে। কখনো কোনো কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা যাবে না, যেটা সত্য সেটাকে বলতে হবে। আমার বিশ্বাস আপনারা সুফল পাবেন। আর ওই যে কথাটা, সেটি হলো প্লয়েটলি, মানে কি বলে, নিয়ম মাফিক ভদ্রতার সাথে যে কোনো অ্যাপ্রোচিংটা গেলে তারও কিন্তু বিষয়টা দেখতে সে বাধ্য হবে। সর্বোপরি আরেকটি কথা, যে প্রত্যেকটা কর্মকর্তা কিন্তু নৈতিকভাবে দায়বদ্ধ জনগণের সেবা দেওয়া, জনগণের সেবা দেওয়ার জন্যই কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী। আপনারা হয়তো জানেন, তারপর আমি বলবো, আপনাদের নয়, এই আমার খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়। সুতরাং স্যার আমরা না, স্যার হচ্ছে আপনারা। জানেন কিছুদিন আগে একটা পরিপত্র জারি হয়েছে, সেখানে বলছে আগামীকাল থেকে আর কাউকে স্যার বলা লাগবে না, প্রয়োজন হবে না। এটি হয়তো আপনাদের দৃষ্টিগোচর হয়েছে। আমি সে লাইনে যাব না, যে পদে যেই মর্যাদা দেওয়ার দরকার তাকে সেই মর্যাদা দেবে। তবে আমারও তো যে একটা মর্যাদা আছে, আমি একজন প্রতিবন্ধী বা সুবর্ণ নাগরিক যাই বলে, আমার একটা মর্যাদা, সেটা আপনাকে দিতে হবে, আমি এটা আদায় করে নিব। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আসলে অনেক সুন্দর করেই আসলে বিষয়টা তুলে ধরেছেন। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এবং দেখছেন একই সাথে রেডিও নালতার অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা আজকে কথা বলছি প্রতিবন্ধীদের নিয়ে। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও নালতার 99.2 FM থেকে এবং একই সাথে রেডিও নালতার অফিসিয়াল ফেসবুক পেজেও আপনারা দেখতে পাচ্ছেন। আর এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি সংস্থা ইউনেস্কো কর্তৃক এবং গণমাধ্যম বিষয়ক সংগঠন সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কারিগরি সহায়তায়। তো আমরা আলোচনা করছি শারীরিকভাবে যারা অক্ষম তাদের নানা রকম সমসাময়িক সমস্যাগুলো নিয়ে। তো আমি এবার অষ্টমী মালো দিদির কাছে যেতে চাই, যিনি জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হিসাবে কাজ করছেন। তো আসলে আপনি যখন আপনার এই সংগঠনটি শুরু করেন, সেই সময় কোন ধরনের প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জ নিয়ে আপনাকে কাজ করতে হয়েছে, এবং সাথে পাশাপাশি আপনি আমরা একটা জিনিস জানি যে অনেক ফ্যামিলিতে প্রতিবন্ধী আছে, শারীরিকভাবে অক্ষম। তো সবাই তার যদি একটা ছেলে শারীরিকভাবে প্রতিবন্ধী থাকে বা মেয়ে, তো ও বাড়িতে যদি কোনো মেহমান আসে তো তাকে তার সামনে নিয়ে আসতে চায় না বা পরিচয় করায় দিতে চায় না। তো এরকম বিষয়ে কি কোনো অভিজ্ঞতা আছে কিনা আমি আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি এই প্রতিবন্ধীদের লিস্ট করা তাদের নিয়েই কাজ করেন। আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই রেডিও নলতাকে। আসলে সত্যি কথা বলতে প্রতিবন্ধিতা যার ভিতরে আছে সেই জানে, এবং পরিবারের যে, আমি তো আসলে মানে শুরু থেকে বলি যে প্রথম বাধা হচ্ছে আমাদের পরিবার থেকে যদি আমরা এই বাধাটা দূর করতে পারি তাহলে কিন্তু প্রতিবন্ধিতার জীবনযাত্রার মান সহজ হয়। তো অনেক পরিবার আছে যে সেখানে সেটা ভালোভাবে নেয় না। আসলে আপনি মানে ঠিকই বলছেন যে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে আড়ালেই রাখা হয় পরিবার থেকে, মানে সমাজের চোখে পরিবারের অন্যদের আশেপাশে সহজে নিয়ে আসতে চায় না। তো সেখানে এই সমস্যা যে আমার ক্ষেত্রেও হয়নি বা অন্যদের ক্ষেত্রে হয়নি এমন আমি বলবো না, এরকম সমস্যা আমাদের ভিতরে আছে এবং এখনও রয়ে গেছে। তো আমি এখানে, আপনি জানতে চেয়েছেন যে আসলে সংগঠন তৈরি করতে গেলে যে বাধা, আমি হয়তো স্বপ্ন দেখছিলাম যে
প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আমি কাজ করতাম, প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা তৈরি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে এমন একটা সংগঠন ডিআরআরে। তো সেখানে কাজ করতে করতে আমি একসময় ভাবলাম যে একসময় তো এই আমার চাকরি থাকবে না, বা আমি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই গ্রাম পর্যায়ে, আমি তো এই গ্রামেরই মেয়ে এবং গ্রাম পর্যায়ে আমি কিছু কাজ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি একটা সংগঠন করার আর কি স্বপ্ন দেখলাম। তো জয়িতা নামটা হচ্ছে এই জন্য যে আমি এই শ্যামনগর উপজেলা এবং সাতক্ষীরা জেলা এবং খুলনা বিভাগীয় পর্যায়ে মহিলা বিষয়ক থেকে জয়িতার অ্যাওয়ার্ড মানে জয়িতার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। কত সালে এটা হচ্ছে আপনার আমি 9 সালে একবার পেয়েছি, 12 সালে এবং 18 সালে। খুলনা বিভাগীয় পর্যায়ে আমি শ্রেষ্ঠ নারী সম্মান পেয়েছি। তো সেই ক্ষেত্রে সেই স্বপ্ন যে আমি সংগঠনের নামই রাখবো জয়িতা, সেই জন্যই নাম হচ্ছে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা। আমি প্রতিবন্ধী নারীদের জন্য আসলে কাজ করি। তো অনেক প্রথম পর্যায়ে অনেক বাধা আমার হয়েছে, যেমন যে বাধাগুলো হচ্ছে যে সংগঠন করব বলে স্বপ্ন দেখেছি, কিন্তু সাংগঠনিক যে বিষয়বস্তু এটা আমার সঠিকভাবে জানা ছিল না। দিদি, আমরা আবারও আসবো। আসলে খুব চমৎকার কিছু কথা বলছিলেন যে আসলে প্রতিবন্ধকতা নিয়ে যারা আসলে সমাজে চলাফেরা করছে এবং আপনার অভিজ্ঞতা নিয়েও। আমরা একটা ফোন কল নিব। আমাদের সাথে একজন শ্রোতা আছেন ফোনে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন? জি, আপনার প্রশ্নটি করুন। সেবার দোরগোড়ায় পৌঁছায় দিতে পারে কিনা, যে প্রতিবন্ধীরা হয়তো বা অনেকে যাইতে চায় না, বা লজ্জার এবং নানান সমস্যার কারণে। কিন্তু এটা কি করতে পারে না যে তারা সেই গ্রাম বা এলাকাতে যে তাদের খোঁজ খবর নিয়ে যে কোথায় কি প্রতিবন্ধী আছে এটা করতে পারে কিনা, তার কাছে আমার প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে প্রথম থেকে বুঝতে পারিনি প্রশ্নটা, তারপরেও স্যার যেটুকু বুঝতে পারছি উনি বলতে চাচ্ছেন যে দিদিটি যেমন বলতেছিলেন যে আসলে প্রথম যে শুরু হয় পরিবার থেকেই প্রতিবন্ধীর উপরে একটা মানে নেগেটিভিটি, ওখান থেকেই তাকে দমিয়ে রাখা হয়, কারো সামনে আসতে দেয় না। তো ভাই যেটা আসলে বলতে চাচ্ছিলেন যে পরিবারে অনেক প্রতিবন্ধী আছে, তো পরিবার থেকেও তাদেরকে সেইভাবে সমাজসেবা অফিসেও নিয়ে যাওয়া হয় না বা কাউকে বলা হয় না যে প্রতিবন্ধীদের জন্য কী সুযোগ সুবিধা রয়েছে। তো যেটা বলতে প্রশ্ন করেছেন, আমি যেটা বুঝতে পেরেছি, খুব ভালো শুনতে পাইনি, যে তাদেরকে একটা লিস্ট করে তালিকা করে তাদেরকে কি সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে, তাদের সেবা এটা কি তাদের দোরগোড়ায় দেওয়া যায় কিনা, যেহেতু তারা আসতে চায় না, তো সমাজসেবা অফিসের মাধ্যমে কি তাদের কাছে যাওয়া সম্ভব কিনা? জি, আপনাকে পুনশ্চ ধন্যবাদ। এটি তো এই প্রসেসটাই তো আছে, কারণ আপনারা সবাই জানেন কম বেশি, সেটি হলো আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রত্যেকটা ইউনিয়নের জন্য অথবা 2টা বা 3টা ইউনিয়নের জন্য একজন করে ইউনিয়ন সমাজকর্মী কর্তব্যরত। তাদের কাজটা হচ্ছে শুধু সুবর্ণ নাগরিক নয়, সব ধরনের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে পদায়ন। সুতরাং এই কাজটি আপনারা সহজে সমাজসেবা অফিসে গিয়ে কোন ইউনিয়নে কোন ইউনিয়ন সমাজকর্মী দায়িত্বরত সেটি সেখান থেকে তথ্য নিয়ে তার নম্বরটা নিয়ে আপনারা তার সাথে কথা বলবেন। সে আপনাদের এই সুযোগগুলো একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্যই ওয়াদাবদ্ধ এবং এটা তাকে করতেই হবে। এটি সরকারি নির্দেশনা। ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আমাদের আসলে বুঝিয়ে দিলেন যে কিভাবে তাদের দোরগোড়ায় যাওয়া যায়। তো আমরা আসলে আলোচনা করতেছিলাম, দিদির কাছে ছিলাম, আমরা আবারও দিদির কাছে যেতে চাই। আমাদের সাথে ফেসবুকে কমেন্টসের মাধ্যমে কিছু শ্রোতা এবং দর্শক যুক্ত হয়েছেন, আমরা একটু দেখে নিতে চাই আমাদের সাথে কারা আছেন। শামীম রয়েছেন আমাদের সাথে, বলেছেন সুন্দর অনুষ্ঠান হচ্ছে।
প্রিয়তোষ কুমার রয়েছেন, শুভকামনা রইল দিদি, নিশ্চয়ই আপনাকে বলেছে, আপনি তাদের সাথে থাকেন। তাহসিন আল মামুন বলেছেন খুব ভালো। তারপরে একজন রয়েছেন খুব ভালো প্রোগ্রাম হচ্ছে বলেছেন SD বাসচু, যিনি রেডিও নলতার নিউজে কাজ করেন, উনি আমাদের কালীগঞ্জের প্রতিনিধি, উনিও বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেন, উনিও আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তো দিদি আসলে আমরা ছিলাম আলোচনায়, আপনার কাছেই আবারও সেই জায়গায় যেতে চাই যে আসলে আপনি যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনি উদ্যোক্তা হয়েছেন, এবং একটু আগেও যে প্রশ্নটা আসছিল, তো এই ধরনের কোনো কার্যক্রম আপনারা করেন কিনা, যারা আসলে ছেলে অথবা মেয়ে যার পরিবারে আছে তাদেরকে আসলে সেইভাবে হাইলাইট করতে চায় না, মানুষের সামনে বলতে চায় না যে আমার একটা ছেলে শারীরিকভাবে অক্ষম, মেয়ে অক্ষম, এটা বলতে তার বাবা মাও লজ্জা পায়। জি, তাহলে সে যে কোন জায়গায় সেবাটা পাবে সেটা তো তার ফ্যামিলি যখন তাকে সাপোর্ট করে না, তখন তো সে নিজেও অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ে। তো সেই জায়গায় আপনারা কোন ধরনের কাজ করেন দিদি? ধন্যবাদ আবারও। এটা হচ্ছে আমরা বিশেষ করে আমাদের লক্ষ্য থাকে যে পরিবারকে বোঝানো। যেমন একটা পরিবারে যদি একজন সুন্দরভাবে একটা মানে তারা ধরেন দুইটা ভাই, এবার একটা ভালো এবং একটা হচ্ছে প্রতিবন্ধী শিশু, সেরেব্রাল পলসি, সে বিছনা সজ্জা হয়ে থাকে। এবং এখন আমরা যদি সেই পরিবারকে বোঝাই যে যদি এই ছেলেটা আপনার সুস্থ থাকতো তাকে তো স্কুলে দিতেন, সেই ক্ষেত্রে ওকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে। হুইল চেয়ারের ব্যবস্থা করে যদি ওকে একটু রাস্তার দিকে নিয়ে যায়, সবার সাথে মিশানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু ওর মন মানসিকতাও একটু ভালো হবে, এবং হুইল চেয়ারে বসেও কিন্তু মানুষ এখন অনেক কিছু করতে পারে। এইভাবে অবশ্যই তো দেখতেছি, এবং পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী এবং মনীষী রয়েছেন তারাও কোনো না কোনো ভাবে শারীরিকভাবে অক্ষম ছিলেন। কিন্তু জি, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করিয়ে কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে, বা সে নারীও হতে পারে এবং পুরুষও হতে পারে, বিভিন্ন মুদি দোকান বা যে হচ্ছে মানে তার সক্ষমতা অনুযায়ী আমরা এরম ধরনের কিছু কিছু কাজ মানে করেছি, এবং নজিরবিহীন কাজ। যেমন আমি বলবো যে চিংড়েখালি, শ্যামনগর উপজেলায় চিংড়েখালি মানে শ্যামনগর ইউনিয়নের চিংড়েখালি গ্রামে সুধারানী মণ্ডল, ওনারা স্বামী স্ত্রী দুইজন প্রতিবন্ধী ব্যক্তি। এখন ওনাদের আয়ের কোনো তেমন সোর্স ছিল না। আমি ঢাকা থেকে আপনার WDDF এর সহযোগিতায় ওনাদেরকে একটা মুদি দোকান দেওয়া হয়। জি, সেই মুদি দোকানটা চালিয়েই কিন্তু ওনারা তাদের জীবিকা নির্বাহ করছে, এবং তাদের থাকার জায়গা করুণ অবস্থা, কিন্তু বিভিন্নভাবে মানে টাকা ধার করে হোক, যেভাবে হোক, তার দোকানটা সে পাকা করে সুন্দর করে বেঁধেছে। মানে এই যে তার ভিতরে একটা উৎসাহ তৈরি হওয়া বা তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া, এইটা হচ্ছে আসলে আমাদের সফলতার গল্প, যে তাদের সুযোগ দিলে তাদের জন্য কিছু করতে পেরেছেন। তাদের জন্য আসলে উপযুক্ত পরিবেশ এবং সুযোগ যদি সৃষ্টি করে দেওয়া যায়, তারা যে আসলে পারে সেটা দেখিয়ে তারা দিতে পারে। আপনার কথার মাধ্যমে আমরা সেটা জানতে পারছি। ধন্যবাদ আপনাকে দিদি। আমরা এবার ফজর আলী ভাইয়ের কাছে যেতে চাই। ভাই, আপনি আসলে অফিসে যখন আসছিলেন, আপনার সাথে কথা বলছিলাম, আপনি খুব কষ্ট করেই হচ্ছে আসছেন। আপনি হাঁটতে আপনার সমস্যা হয়, আপনার পায়ের সমস্যা হয়। তো সমাজ এবং আশেপাশের মানুষের কাছ থেকে আপনি আসলে কি ধরনের সহায়তা কামনা করেন ব্যক্তিগতভাবে? ধন্যবাদ রেডিও নলতা। আমার কষ্ট হয়, নিজের কষ্ট হলে আরেকজনের কষ্ট দেখা খুবই কষ্ট হয়, এবং আমি যেসব প্রতিবন্ধীদের নিয়ে চলাফেরা করি, অনেকে দুঃখ আশ্চর্য করে, অনেকের এই প্রতিবন্ধীদের সমাজসেবা অফিসার নিয়ে সমান নাগরিক কার্ড তৈরি করে দিয়ে তারে ব্যবসার জন্য সমাজসেবার তো লোনও দিচ্ছি, সেই দোকানদারি করে। এই আমাদের নলতা এই হসপিটালের পাশেই আছে সমাজসেবার, তো তার কার্ড সমান নাগরিক কার্ড দেওয়ার পরও, লোন দেওয়ার পরও তিনি কিন্তু তার ছেলে নাই, দুইটা মেয়ে, অন্ধ মানুষ, সেই দোকান চালাই, কিন্তু সফলতা হয়েছে।
ধন্যবাদ ভাই। আমি আপনাকে নিজের কথা জানতে চাচ্ছিলাম, তবে আসলে একটা জিনিস ভালো লাগছে যে আপনি নিজে শারীরিকভাবে অক্ষম, কিন্তু আপনি সবসময় প্রতিনিয়ত চেষ্টা করেন যে অন্য যারা শারীরিক এবং মানসিকভাবে যারা প্রতিবন্ধকতার শিকার হয়, হয়রানি হয়, তাদেরকে কিভাবে একটু সাহায্য সহযোগিতা করা যায়। এটা খুবই ভালো লেগেছে স্যার আমার, যে আসলে দিদি যে উনি নিজের থেকে ওনার মতো যারা আছেন তাদেরকে কিভাবে একটু ভালো করা যায়, তাদেরকে কিভাবে একটু ভালো রাখা যায়, উনি প্রতিনিয়ত সেই কাজটা করেন, সেই চেষ্টা করেন। ধন্যবাদ। আমাদের ফেসবুকে অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে। স্যার, আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই। লিখেছেন SD বাচ্চু দাদা, উনি জানতে চেয়েছেন যে আসলে সাতক্ষীরা জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধীর স্পেসিফিক সংখ্যাটা কত? জি, আপনাকে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আসলে এই তথ্যটা আমার কাছে নেই। এটি জেলা ভিত্তিক আমার যে শ্রদ্ধেয় উপপরিচালক আছেন সন্তোষ কুমার নাথ, ওনার সঙ্গে কথা বললে এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। বা যদি আমাকে একটু সময় দেন, আমি পরে আপনি আমার নাম্বারে যোগাযোগ করেন, আমি আপনাকে এটি জানাতে পারবো। তবে আমি একটু সময় চেয়ে নিচ্ছি। যে আমার এক বোন বললেন যে দুজন সুবর্ণ নাগরিককে উনি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। আমি এই সাথে একটি জিনিস অ্যাড করতে চাই, সেটি হলো অনেক সুবর্ণ নাগরিক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত। যদি এরকম কেউ থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিক্ষুক পুনর্বাসনের সরকারের সমাজসেবা অধিদপ্তরের একটা বড় ধরনের কর্মসূচি আছে। আপনারা স্যার ভিক্ষাবৃত্তিতে ভিক্ষুক প্রতিবন্ধী কিন্তু ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত, তাদের লোন, প্রশিক্ষণ এবং পুনর্বাসন কস্ট অফ ফ্রি যে টাকাটা, সেটি হচ্ছে লক্ষাধিক টাকা। এটা সমাজসেবা অফিসে দয়া করে আপনি সেখানে একটু যোগাযোগ করবেন। লোনের পরিমাণটা স্যার না, এটা লোন তো 10 থেকে 50,000, এটা তো ফেরতযোগ্য। কিন্তু এই যে ভিক্ষুক পুনর্বাসনের যে টাকাটা, এটি কিন্তু অফেরতযোগ্য। এটি একাধিক লক্ষ লক্ষ টাকা কিন্তু সরকার তাদের পিছনে ব্যয় করতেছে। আরেকটি কথা বলি, যে প্রতিবন্ধী মানুষ, শিশু কেন প্রতিবন্ধী হয়? প্রতিবন্ধী গর্বে কিন্তু প্রতিবন্ধী হয়। তার চেয়ে বড় কথা, যেটা আমি বিভিন্ন টেকনিক্যাল পার্সন, বিশেষ করে ডাক্তার সাহেবদের সাথে মিশতে যেটা আমি জেনেছি, এটি আমার অভিজ্ঞতা নয়, যদিও আমিও একজন পেশায় এখন হোমিও ডাক্তার, কিন্তু এই MBBS, FCPS এদের কাছে যেটা শুনেছি, বাল্য বিবাহ, এই বাল্য বিবাহ কিন্তু অনেক ক্ষেত্রে অবদান রাখে, এই প্রতিবন্ধী শিশুর জন্মের জন্য অবদান রাখে। দয়া করে এই বিষয়টা নিয়ে আপনারা একটু কাজ করবেন। আরেকটি কথা বলবো, সেটি হলো হুইল চেয়ার কোথা থেকে পাওয়া যায়। আমি আমার কর্মজীবনে যেটা করেছি, প্রত্যেক ইউনো স্যারের সাথে যোগাযোগ করে LGED সংশ্লিষ্ট উপজেলা, ওখানে আমাদের কিন্তু একটা বরাদ্দ ইউনো স্যারের কাছে আসেন। স্যারকে বললে স্যারের মাধ্যমে ওই অর্থ দিয়ে হুইল চেয়ার কিনে কিন্তু আমি বহু জায়গায় বিতরণ করেছি। শত শত হুইল চেয়ার, যার ছবি কিন্তু আমার কাছে আছে। হুইল চেয়ার, কাস্ট, স্ট্যান্ডিং ফ্রেম, তারপর অকার, হেয়ার এইড, এগুলো কিন্তু আমি বিতরণ করেছি। এই সুযোগ সুবিধাটা আপনারা নিতে পারেন। আরেকটি জায়গায় পাওয়া যাবে, কোথায়? জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হিসেবে প্রত্যেকটা জেলাতে একটি প্রতিষ্ঠান আছে, আমাদের সাথে আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করবেন, আবেদন দিবেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার আনবেন, BD স্যারের সাথে যোগাযোগ করবেন, সহজে মানুষের উপকার করতে পারবেন, কষ্ট ফ্রি। তবে একটি কথা মনে রেখেন, সেটি হলো সরকার আপনাদের জন্য যা করছে সব কিছু কিন্তু বিনামূল্যে, কোনো ধরনের মূল্য নেওয়ার কোনো সুযোগ নাই। স্যার, অনেক সময় আমরা শুনতে পাই, যেহেতু আমরা মিডিয়াতে কাজ করি, যে অনেক সময় শুনতে পাই যে জানতে পারি, আমার চেয়ে ভালো দিদি বলতে পারবেন, কারণ দিদির এই বিষয়ে আরও ভালো অভিজ্ঞতা, একেবারে রুট লেভেলে কাজ করেন সেই মানুষদের নিয়ে, যে আমাকে কিছু টাকা দাও, আমি তোমাকে একটা প্রতিবন্ধীর ভাতা কাট করে দিচ্ছি। এরকম কিছু মানুষ আছে। তারপরে আবার কিছু মানুষ এরকমও আমরা জানতে পারি যে এই যে মোবাইল ফোনে তাদের যে একটা ভাতা আসে স্যার, সেই ভাতার টাকাটাও তারা তো আসলে একটু সহজ সরল হয়, তারা এই যে সাধারণত আসলে এত জটিলতাটা বোঝে না। অনেক সময় বলে যে আমি সমাজসেবা অফিস থেকে বলতেছি, পিন নাম্বারটা আপনার ফোনে পাঠাইছি, আপনি ওইটা একটু বলেন। তো এভাবে তার যে সারা মাসে সমাজসেবা অফিস থেকে একটা টাকা পায়, সেটা নিয়ে চলে যায়। আবার আর একটা মাধ্যম আছে যে আমাকে কিছু টাকা দাও, তোমার আমি একটা কাট করে দিচ্ছি। তো এই জায়গাটায় স্যার কিভাবে তাদেরকে একটু সচেতনতা বৃদ্ধি করা যায় স্যার? ধন্যবাদ আপনাকে। এটি সচেতনতা বৃদ্ধির জন্য সাংবাদিক বন্ধুদের সহযোগিতা নিতে হবে, তাদের কাছে গিয়ে এটা প্রচার করার জন্য ব্যবস্থা করতে হবে। রেডিও নলতা এটা একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে, তারা বলতে পারে। সর্বোপরি যে কথাটা আমি বলবো, সেটি হলো প্রতিবন্ধী বা সুবর্ণ নাগরিকদের
নয়, শুধু এই ক্ষেত্রে নয়, কোনো ক্ষেত্রেই সেবা দিতে গিয়ে যে কোনো অফিসের কোনো রকম উৎকোচ গ্রহণ করার কোনো সুযোগ সরকারিভাবে কিন্তু অনুমোদন করে না। যারা এটা নেয় তারা অনৈতিকভাবে এটা গ্রহণ করে, যেটি সর্বশেষ আল্লাহ তাআলার দরবারে তাদের জবাব দিতে হবে। সে জবাবের কথা পরে আসি। আমি যেটা বলবো সেটি হলো, এখানে আমার জানা মতো, আমি যতদূর জানি, আমি আমার এন্ড থেকে বলছি, সমাজসেবা অফিস কর্মকর্তা কর্মচারী এর সাথে ইনভলভ নয়। যদি থাকে সেটি তার পার্সোনাল বিষয়, কিন্তু ইনভলভ থাকার কথা নয়। তৃতীয় ব্যক্তি কারা তারা আপনারা জানেন। তারা কি করে, সমাজসেবা অফিসারকে টাকা দিতে হবে, ইউনিয়ন সমাজকর্মীকে টাকা দিতে হবে, এইভাবে এই কয় টাকা দিতে হবে, এটির আসলে কোনো বিশ্বাসযোগ্যতা, কোনো প্রমাণ এখনও পর্যন্ত আমার কাছে নাই। আমি আপনাদেরকে বলবো, যদি কেউ এই ধরনের প্রস্তাব দেয়, এখন অ্যান্ড্রয়েড সেট সবার কাছে আছে, তার কাছে নামটা জিজ্ঞেস করবেন যে কাকে এই টাকাটা দিবেন, নাম বলেন, এইটা রেকর্ড করবেন। এরপর আপনি আপনার মতো করে প্রায়োরিটলি সংশ্লিষ্ট অফিসারের কাছে গিয়ে বলবেন যে স্যার, এই জাতীয় তথ্য আপনার অফিসার আছে, দয়া করে একটু দেখেন। যদি ওই স্যার দয়া করেন আপনাদের প্রতি ভালো, আর দয়া না করলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি একটু আগে বললাম ইয়েনো স্যারই সাফিসিয়েন্ট। প্রত্যেকজন ইয়েনোকে আমি দেখি অত্যন্ত আন্তরিকতার সহিত সমাজসেবাকে সাপোর্ট করে, এবং এই ক্ষেত্রে সুযোগ সুবিধা নিতে গেলে যদি কেউ বঞ্চিত হয় এবং যদি তার প্রমাণ থাকে, তার কিন্তু সমস্যা ইয়েনো সাহেবরা করে থাকেন। নেক্সট আছে আমার ডিডি, অতীব ভালো মানুষ, অতীব ভালো, আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি তো চেনেন, সন্তোষ কুমার নাথ, অত্যন্ত ভালো মানুষ, আপনারা সহযোগিতা চাইবেন। সর্বোপরি আপনাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, ওনারা কিন্তু অনেকেই ভালো আছেন, তাদের সহযোগিতা নেবেন। যে এই সহযোগিতা নিতে গিয়ে, সরকারি সহযোগিতা নিতে গিয়ে আমরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, আমরা অ্যাসাল্ট হচ্ছি, দেখবেন সমস্যার সমাধান হবে। তবে সর্বোপরি একটি কথা, সেটি যা কিছুই হোক, আপনি কিন্তু প্লয়েডলি এই কথাগুলো আপনাকে বলতে হবে, মানে আপনার আচরণ, আপনার কথাবার্তায় যেন বুঝে যে না, লোকটির দাবি যৌক্তিক এবং লোকটি একটি ভালো মানুষের পরিচয় দিচ্ছে। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। আর খুব সুন্দর করে আমার প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন, এবং এই মুহূর্তে যারা রেডিও নলতা 99.2 FM শুনছেন এবং রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে যারা যুক্ত হয়েছেন, নিশ্চয়ই তারাও এই প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আমাদের ফেসবুক কমেন্টসে অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, এবং একজন মিহির মণ্ডল, উনি বলছেন স্যার যে আসলে আমরা প্রায় রাস্তায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ভিক্ষাবৃত্তি করতে দেখি, এটা কিভাবে দূর করা সম্ভব? নিশ্চয়ই একটু আগেই এটা নিয়ে কথা বলেছেন, তাদের যে সুযোগ সুবিধার কথাটা। শামীম হোসেন রয়েছেন, উনি বলেছেন যে খুব সুন্দর এবং সময় উপযোগী অনুষ্ঠান। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে থাকার জন্য এবং আপনাদের মহামূল্যবান কমেন্টস আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি সর্বশেষ দিদির কাছে আমি যেতে চাই। আপনি নিজে একজন শারীরিকভাবে অক্ষম কিন্তু মানসিকভাবে নন, এবং অন্য সমাজে যারা শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী রয়েছেন তাদের নিয়েই কাজ করছেন, এবং আপনার জয়িতা নামে যে সংগঠনটি রয়েছে সেটার মাধ্যমেই এই কার্যক্রমগুলো পরিচালনা করেন। তো আমি আপনার কাছে জানতে চাই যে অন্য নারী বা প্রতিবন্ধীদের জন্য আপনার কি বার্তা এবং পরামর্শ, যারা আপনার জোনের মধ্যে নাই? ধন্যবাদ ভাইকে আবারও। আসলে আমি বলতে চাই যে আমরা যে একটা কবিতা পড়েছি না, যে বাবুই পাখিরে ডাকি বলিসে চড়াই, আসলে কুড়িয়ে ঘর থেকে করো শিল্পের বড়াই। আমরা চাই আমার মানে, যেমন আমি খুব গর্ব করে বলি যে আমাদের বাড়ি কোথায় না, আমার বাপের বাড়ি এখানে, শ্বশুর বাড়ি ওখানে, কিন্তু আমি বলি আমার বাড়ি, মানে আমি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে কিন্তু সীমিত পরিমাণে কিছু জায়গা কিনে সেখানে একটা আমার বাসস্থান তৈরি করেছি। তাহলে আমি বলতে পারি যে এটা আমার বাড়ি। সেই ক্ষেত্রে আমি সকল প্রতিবন্ধী ব্যক্তি স্বরূপ নারী এবং পুরুষদের উভয়কে আমি বলতে চাই যে এই যে আমার বলে যেন আমরা কোনো কিছু অর্জন করতে পারি, সেইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার মানে এই যে আমার গর্ব করে বলাটা, আমি এটাকে খুবই
উৎসাহ দিয়ে সকলকে বলি যে আমাকে উদাহরণ দেই যে আমি যদি এইভাবে চলতে পারি তাহলে আপনারা কেন পারবেন না। আমি তো অনেক বাধাগ্রস্ত হয়েছি, এক পর্যায়ে মানে একদিনে কিন্তু আমি এই জায়গাটা আসতে পারিনি, স্ট্রাগল করতে করতে আজকে এই জায়গায় আসছি। তো আমাদেরকে বাঁচতে হবে, সুস্থ সুন্দরভাবে বাঁচতে হবে এবং কোনো মানসিক টেনশন না, মানে আনন্দের সাথে বাঁচতে হবে, বেশি বেশি হাসতে হবে এবং দুঃখ থাকবে। যত আমার দুঃখটাকে আমি অন্যদেরকে জানাবো, অন্যরা কিন্তু আসলে আমাদেরকে চেপে ধরবে। এজন্য আমাদের সমস্যাটা নিজের ভিতরে রেখে মানসিকভাবে দুর্বল হলে হবে না এবং সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটাই আমি সর্বশেষ বলতে চাই। শারীরিকভাবে যারা অক্ষম প্রতিবন্ধী তাদের জন্য, হ্যাঁ, মানে প্রতিবন্ধিতা হয়েছে কিন্তু আমার, যেমন আমি আগেও বলছি যে প্রতিবন্ধিতা আছে আমার এক সাইড, আমার বাম সাইডটা কিন্তু প্রতিবন্ধিতা আছে, সমস্যা আছে, কিন্তু আমার মনকে যদি আমি মানে আমার মন তো প্রতিবন্ধিতা না, আমার এই মানসিকতা নিয়ে যদি আমি এগিয়ে যেতে পারি তাহলে একসময় আমি মানে সকল প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো যে একসময় আমরা অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে। লাস্ট আমি স্যারের কাছে একটা প্রশ্ন, একেবারেই লাস্ট আমি এটা করতে চাই, সর্বশেষ যে প্রশ্নটা স্যার একটু আগে আমাদের ফেসবুক কমেন্টসে একজন যেরকমটা বলতেছিলেন যে আসলে সাতক্ষীরা জেলাতে আসলে সংখ্যাটা কত প্রতিবন্ধীদের, তো এরকম উপজেলা পর্যায়ে তাদের লিস্টটা থাকে কিনা অফিসে? হয়তো এই মুহূর্তে স্পেসিফিকভাবে হয়তো আপনি বলতে পারছেন, আর আপনি রিসেন্টলি আপনি অবসরে গিয়েছেন, তো এরকম লিস্টটা থাকে কিনা, এবং থাকলে তাদেরকে ওই লিস্ট অনুযায়ী যারা প্রতিবন্ধী রয়েছেন শারীরিকভাবে, তো তাদেরকে একটু খোঁজ খবর নেওয়া যায় কিনা, বা এরকম কোনো প্রসেস আছে কিনা? জি, আপনাকে আবারও ধন্যবাদ। তো যিনি প্রশ্ন করেছেন তার উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে আমার যে এখনকার কথা সেটি হলো, প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত যারা তাদের তালিকা প্রত্যেকটি উপজেলার সমাজসেবা অফিসে যথাযথভাবে সংরক্ষিত আছে। আপনি তথ্য সরবরাহ আইন অনুযায়ী সেখানে গিয়ে আবেদন করলে প্রত্যেকটি অফিস আপনাকে তথ্য দিতে বাধ্য এবং দিবে। তো আরেকটি যে বিষয় সেটি হলো, প্রতিবন্ধীদের যে অন্য সুবিধা, সেই সুবিধা সংক্রান্ত কিন্তু একটি তালিকাও সেখানে থাকে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে যেমন আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে সেখানে শুধু প্রতিবন্ধী নয়, তবে প্রতিবন্ধীদের অগ্রাধিকার, বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসা উপকরণ সরবরাহ করে থাকি। সেই সুযোগটা নিতে পারে, তাদের তালিকাও আছে এবং অত্যন্ত সুন্দর সিস্টেমে আমি সখীপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউআইসি একটুদের সহযোগিতায়, উনি সভাপতি, আমি মেম্বার সেক্রেটারি, মানে দ্যাট ইজ আমি মানে আমার সমাজসেবা অফিসার। আপনি দেবাটা উপজেলার সমাজসেবা অফিসার হিসেবে কত বছর কাজ করেছেন স্যার? 2014 সালের শুরু 26শে জানুয়ারি থেকে আপ টু 2025 সালের 19শে জুন, এর মধ্যে 17 মাস আমি তালাতে চাকরি করেছি। তো এ সময় আমি যে কাজটি করেছি অত্যন্ত চমৎকার, কিন্তু প্রতি বছর এই খাতে বরাদ্দ দেয় এবং আপনারা যারা গরিব মানুষ আছেন, শুধু প্রতিবন্ধী বলে কথা নয়, যারা গরিব মানুষ আছেন তারা প্রত্যেকটা উপজেলায়, শুধু কিন্তু দেবাটা না, সব উপজেলায় 495 বা যে সংখ্যা আমাদের উপজেলা, প্রত্যেকটি উপজেলা আছে, আর জেলাতে তো আছেই, বিভাগেও আছে। আপনারা এই সুযোগটা নিতে পারেন। অত্যন্ত সুন্দরভাবে ওষুধ সরবরাহ তারা করে থাকে। আর তাছাড়াও যেমন উপজেলা পর্যায়ে কিন্তু উপজেলা সমাজ কল্যাণ পরিষদ আছে, সেখানে ওই কমিটি তাৎক্ষণিকভাবে কিন্তু মানুষের সহযোগিতা করে থাকেন। সেটি হতে পারে ডিজাস্টার, মানে দুর্যোগ, তারপরে হঠাৎ করে অ্যাসিড বার্ন, বিদ্যুতে পৃষ্ঠ হয়ে, তখন কিন্তু আমি যেটা করে এসেছি 3 থেকে 5,000 টাকা পর্যন্ত কিন্তু ইউএনএসআরএসদের সহযোগিতা এটি দেওয়া যায় মানুষকে উপকারে। ওভারঅল আমি একটি কথা বলতে চাই, সেটি হলো সমাজসেবা অফিসের স্থানীয়ভাবে আমি তো দেখেছি যে প্রায়
30 থেকে 35টি কাজ আমরা মানুষের উপকারের জন্য করে থাকি। পরিত্যক্ত শিশু নিয়ে কাজ করি আমরা, জানেন তো আপনারা? যেই শিশুটা ফেলে যায় সেই শিশুটাকে আমরা তুলে নিয়ে গিয়ে সোনামণি নিবাস শিশু বেবি হোম যেটাকে বলে খুলনাতে, সেখানে তাদের লালন পালন করে থাকি। যে মা জন্ম দিল সে তার পরিচয় দেয় না, কিন্তু আমরা তাদেরকে নিয়ে লালন পালন করে মানুষ করে বিয়ে দেই। সুতরাং সমাজসেবা অফিসে চাকরি করে যে নিঃস্বার্থভাবে বেতনের পয়সায় চলা যায়, কোথাও যাওয়া লাগবে না, আল্লাহর দরবারে ঠাঁই হবে, এটি আমার অন্তত বিশ্বাস। আর এইটা থেকে অন্যথা করলে ঠিক একদিন ওই আমলনামা নিয়ে দাঁড়াতে হবে। সুতরাং আমরা যেন সবাই এই অসহায় মানুষগুলোর প্রতি সহানুভূতিশীল হই এবং তাদের সাহায্যার্থে গেছি। বিশেষ করে শিল্পপতি বা ধনী ব্যক্তি যারা আছেন তাদের প্রতি আমার একটি বার্তা, সাথে ভাই কিছু যাবে না। আমার একটি বোন বলছিল যে আমার একটি বাড়ি করেছি, আমি এটির সাথে দ্বিমত পোষণ করি, পৃথিবীতে আমার বলে কিছু নাই। 2 দিন পরে আমার এই বোন কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এবং সাথে যাবে কিন্তু তার সৎ কর্মগুলো। সে যদি ভালো কাজ করে থাকে তাহলে সেই কর্মই যাবে মৃত্যুর সাথে, আর কিছুই যাবে না রে বোন। সুতরাং আমার বলতে দুনিয়াতে কিছু নেই, এটি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। এবং যারা 2টা জিনিসে বিশ্বাসী যে আমি জন্মেছি আমি মারা যাব, 1 কারো উপকার করতে পারি আর না পারি কারো ক্ষতি করবো না, 2 এই 2টা নীতি নিয়ে চললে আর মিথ্যা কথা না বললে, সৎভাবে জীবনযাপন করলে আল্লাহর দরবারে, সৃষ্টিকর্তার দরবারে তার ঠাঁই হবে। সুতরাং আমরা সবাই যেন পরস্পরের প্রতি সহানুভূতিশীল থেকে মানুষের কল্যাণের জন্য কাজ করি, সোয়াবের জন্য কাজ করি, পুণ্যের জন্য কাজ করি, যেটা মৃত্যুর সাথে একমাত্র মানুষের বা আত্মার সাথে যায়। সকলকে ধন্যবাদ, পুনশ্চ ধন্যবাদ নলতা রেডিওকে যে অবসরের পরেও আমাকে এখানে ডেকে এনে একটু সুযোগ দেওয়ার জন্য, মানুষের সামনে কিছু কথা তুলে ধরার জন্য। ধন্যবাদ সকলকে। আপনাকেও ধন্যবাদ স্যার। আসলে আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে, আপনি দীর্ঘদিন এই সমাজসেবা অফিসে কাজ করেছেন এবং অসহায় মানুষদের নিয়েই কাজ করেছেন। তো আমাদের মনে হয়েছে আপনার চেয়ে ভালো কেউ বলতে পারবে না। একেবারেই এই প্রান্তিক পর্যায়ে মানুষদের সাথে মিশে তাদের সাথে কাজ করেছেন। আপনার অসাধারণ কিছু কথা বক্তব্য শুনলাম এই মানুষদের নিয়ে, সুবর্ণ নাগরিকদের নিয়ে। তো আমি সর্বশেষ ফজর আলী ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কী ধরনের উদ্যোগ বা সহায়তা সবচেয়ে বেশি কাজে আসবে বলে মনে করেন? ধন্যবাদ। তাতে আমি উদ্যোগ আছি প্রতিবন্ধীদের নিয়ে যেভাবে কাজে এগোতে যাচ্ছি, আপনাদের কাছে সকলের কাছে আমি সন্তান চাই। এবং এই যে স্যার একটু আগে বলল যে সবসবার সাতক্ষীরা জেলা থেকে টিডি স্যারের কাছে আমি কিছুদিন আগে একটি এক চোখ অন্ধ প্রতিবন্ধীদের নিয়ে চাকরির জন্য আবেদন করেছি। স্যার খুবই আশাদ আছে এবং সবসময় গেলেই বোঝা যাবে যে কিভাবে মানুষের সেবা দেয় আর কিভাবে মানুষকে উচ্চতা তোলে আমরাই জানি, কিন্তু আসলে আমরাই হয়তো অনেকে এগোইনি। অনেকে মনে করে টাকা লাগে, অনেকে মনে করে না জানি কী হবে, কিছুই না, সাহসের কাছে সব কিছু। আমি ডিডি স্যারের কাছে আমি নিজে গিয়েছিলাম, ওনাকে সাথে করে নিয়ে ওনাদের গাড়ি ভাড়াও আমি দিছি। গরিব মানুষ, মেয়েটার লেখাপড়া শিখছে ভালো, এক চোখ অন্ধ। স্যার বললো কম্পিউটার চালাতে পারেন না? বললেন না, মাস্টারি। তাহলে মাস্টারি দিকে হোক, যেখানে হোক, সরকারি হোক বেসরকারি হোক, আমরা যে কোনো এক জায়গায় ওনাকে সেট করে দেব। এই বলে আমি স্যারের ধন্যবাদ জানিয়ে চলে এসেছিলাম। প্লাস আরও কয়েকটা অন্ধ চলতে পারে না, আমাদের বছরে 2টা অনুষ্ঠান পালন হয়, আপনার দৃষ্টি প্রতিবন্ধী আর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। সাদা ছড়ি লাঠি সাদা ছড়ি দিবসে আমরা ডিজি সাহেবের কাছ থেকে একটি লাঠি এনে দিয়েছিলাম 5,000 টাকা দামের, কোনো টাকা না, নারায়ণপুর হসপিটালের পাশে বাড়ি। আর আমার ব্যক্তিগত তরফ থেকে আমি গরিব মানুষ, এই অবস্থায় গাড়িতে হেলপারি করে খাই, গাড়িতে সুপারভাইজারি করে খাই, খেটে খাই, কিন্তু কারোর কাছে হাত পাতি না। যদি কেউ কিছু দেয়, আমার পাশেও যদি আমার অসহায় ভাইরা থাকে, তাদের দিয়ে তারাই বলবে, আমি বললে তবে না। আমি যদি আমলনামা ভালো করি, অবশ্য তারা আমাকে খুঁজে নেবে, আমি তাদেরকে কিন্তু খুঁজব না।
এবং প্রতিবন্ধীদের নিজের ব্যক্তিগত টাকা দিয়ে লাঠি কিনে অন্ধ প্রতিবন্ধীদের আমি দিয়ে থাকি। সাদা ছড়ি লাঠি দিবস পালন করার পরও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে তাদের যেভাবে যা সফলতা করার দরকার আমার যতটুকু সহযোগিতা নিজের ব্যক্তিগত বাড়ি আমি তাদেরকে দিয়ে আসি। এবং এই যে একটু আগে বললেন আপনারা সুবর্ণ নাগরিক কার্ড করতে গই না, ওনাকে লজ্জায় বলে না, আসলে বলে না। আমরা ওনাকে প্রথম ধাক্কাটা আসলে পরিবার থেকেই পাই, পরিবারই তাকে লুকায় রাখতে চায়, পরিচয় দিতে চায় না। হ্যাঁ, যে আমি যদি একজনকে বলি যে আমার একটা বাচ্চা প্রতিবন্ধী, সে আমার দিকে কেমন ভাবে তাকাবে বা কোন দৃষ্টিতে কোন দৃষ্টিভঙ্গি নেবে আমাকে নিয়ে সমালোচনা মোটেই যেতে চায় না। এই কারণেই আমরা বোঝাই যতবার নিয়ে যাই। আর আমাদের ভিতরে কিছু আবার দালালও আছে, 2000 টাকা 3000 টাকা নিয়ে ফাঁকে একজনকে জেল দেওয়া হয়েছিল। আমরা এটা নিয়েই আসলে আলোচনা করেছি আমরা স্যারের সাথে। ফাঁকে একজনকে জেল দেওয়া হয়েছিল, 20,000 টাকা নিয়েছিল। এক প্রতিবন্ধী মহিলার কাছে ক্যান্সারে আবেদন করেছিল, ক্যান্সারে 50,000 টাকা তাকে দেওয়া হয়েছে সমাজসেবার থেকে। ক্যান্সার রোগী, ভিক্ষুক এবং দোকানের লোন এবং বিভিন্ন তাদের সাহায্য সুসার সমাজসেবার থেকে দেওয়া হয়। এবং আমার দিকে যে কটা দিচ্ছি আমি তো মনে করি তারা কেউ কোনো সময় বলতে পারবে না ভাই আমাদের কাছ থেকে এক কাপ চা খাইছে। ধন্যবাদ ভাই। এই বলে আমি সকল রেডিও নলতা রেডিও সকলকে আমি ধন্যবাদ জানাই। এগুলো আমার বক্তব্য শেষ করছি। সকলকে আমি ধন্যবাদ জানাই। আশা করি আগামীতে আমরা আবার এর থেকে আরও উচ্চক আমরা নিতে পারবো সকলের কাছে। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিজে শারীরিকভাবে কিছুটা অক্ষম, কিন্তু তারপরও আসলে কোনো মানুষের কাছে হাত পাতেন না এবং আপনি নিজের চেয়ে অন্যদের জন্য কিছু করতে পারলেই আপনি ভালো থাকেন বা আপনার ভালো লাগে, এটা বলেছেন, এটা বলতে চাইছেন। আমি আরো একটা বলি, আমাদের নলতার ভিতরে মাহমুদুল্লাহ হক, আপনার মাহমুদ সাহেবের ছেলে মাহমুদুল্লাহ হক এবং মাহমুদ সাহেবের ওখান থেকে প্রথম বছরে 3 বছর আমি আমার হাত দিয়ে দেয়। প্রথম বছর দিয়েছিল 100 কম্বল প্রতিবন্ধীদের, আর এই 2 বছর 3 বছর দেয় 200 থেকে এখন 300 350 প্রতিবন্ধীর আমার হাত দিয়ে 10 কেজি করে চাল, 3 কেজি ডাল, একটি শাড়ি, একটি লুঙ্গি দান করে থাকে প্রতিবন্ধীদেরকে। এই নলতার আমার কালীগঞ্জ থানার ভিতরে আমি একটা লোক পেয়েছি মাহমুদুল্লাহ হকের, আমাদের নলতার ভিতরে একটা লোক আমরা পাশে পেয়েছি। এবং রিয়াজুল আজি কালীগঞ্জ ব্রিটিশের মাথায় রিয়াজুল আজি, ওনার কাছে চিঠি দেওয়ার পর উনি 2 লাখ টাকা আমার হাতে দেয়। আল্লাহ টাকা নিতে আসেনি বাবা, আমি লোক নিয়ে আসবো, আপনি তাদেরকে যা দেবেন আমাকে নিজে হাতে দেবেন, না থাকলেই আলহামদুলিল্লাহ। যাই হোক, ধন্যবাদ ভাই। আপনার কাছ থেকে আসলে অনেক তথ্য জানতে পারলাম, আপনার নিজের ব্যক্তিগত এবং আপনাদের সাহায্যার্থে যে সমস্ত মানুষগুলো এগিয়ে আসে তাদের জন্য অনেক শুভকামনা থাকলো। এবং আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে স্টুডিওতে এনে আবারও অন্য কোনো গল্প আপনাদের কাছ থেকে শুনবো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন রেডিও নলতা 99.2 FM এবং একই সাথে রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে আলোচনা করতে করতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তবে যাওয়ার আগে বলতে চাই, এতক্ষণ আপনারা যে আলোচনা অনুষ্ঠানটি শুনলেন জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো কর্তৃক এবং গণমাধ্যম বিষয়ক সংগঠন সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এবং প্রচারিত হলো রেডিও নলতা 99.2 FM থেকে। একটা কথা আসলে যাওয়ার আগেই বলতে চাই, প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলার চোখে না দেখে তাদের রঙিন স্বপ্ন আমরা সকলে মিলে নিশ্চিত করি। এই আলোচনা অনুষ্ঠানটির সঞ্চালনায় এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম রবিউল ইসলাম, সম্পাদনায় আছেন আব্দুস সালাম এবং প্রতিমা রানী, সার্বিক দিক নির্দেশনায় এবং ব্যবস্থাপনায় আছেন মামুন হোসেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা শুনছেন রেডিও নলতা 99.2 FM।